নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্বভূ রাজনীতি এবং ডিফেন্সের দুনিয়ায় এই মুহূর্তে সব থেকে বড় খবরটি আসছে রাশিয়া এবং ভারতের যৌথ প্রতিরক্ষা কোঅপারেশন থেকে। অর্থাৎ রাশিয়া ভারতকে এমন এক মেগা অফার দিয়েছে যা দক্ষিণ এশিয়ার আকাশ সীমার সম্পূর্ণ সমীকরণ বদলে দিতে চলেছে। রাশিয়া ভারতের পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার জেট অর্থাৎ এমকা মার্ক টুর জন্য তাদের সবচেয়ে শক্তিশালী এবং সর্বাধুনিক প্রোডাক্ট 177S ইঞ্জিন যৌথভাবে তৈরি করার প্রস্তাব দিয়েছে। আর শুধু তাই নয়, যতদিন না ভারতের নিজস্ব এমকা তৈরি হচ্ছে ততদিন অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার Su-57E ভারতে স্থায়ীভাবে তৈরি করার অফারও দিয়ে রেখেছে। আর আজকের ভিডিওতে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই চুক্তির ফলে ভারতের কি কি বিশাল উপকার হবে, ভারতের শত্রু দেশগুলোর বিশেষ করে চীন ও পাকিস্তানের কেন ঘুম উড়ে গেছে, এবং ভারতের আভ্যন্তরীণ ভূ রাজনীতি ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ ডিফেন্সের অনেক অজানা তথ্য আপনাদের সামনে উন্মোচিত হতে চলেছে। তো বন্ধুরা, প্রথমেই প্রযুক্তিগত বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। আসলে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বা এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কম্প্যাক্ট এয়ারক্রাফট প্রজেক্টের সব থেকে বড় বাধা ছিল একটি শক্তিশালী ইঞ্জিন। এমকা মার্ক টুর জন্য ভারতের প্রয়োজন 110 থেকে 130 কিলোনিউটন থ্রাস্ট ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের। আর রাশিয়া এখানেই মাস্টার স্ট্রোক খেলেছে। তারা ভারতের সামনে পেশ করেছে প্রোডাক্ট 177S ইঞ্জিনের। এটি রাশিয়ার সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের প্রযুক্তিতে তৈরি একটি হাইব্রিড ইঞ্জিন, যা পায় 142 থেকে 157 কিলো নিউটন পর্যন্ত সর্বোচ্চ থ্রাস্ট দিতে সক্ষম। আর এর মধ্যে রয়েছে আধুনিক FADEC অর্থাৎ ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম, থ্রাস্ট ভেক্টরিল নজেল এবং প্রায় 6000 ঘন্টার দীর্ঘ সার্ভিস লাইফ। এছাড়াও এই ইঞ্জিনের সাহায্যে যুদ্ধ বিমান আফটারবার্ন ব্যবহার না করেই সুপার ক্রুজ বা শব্দের চেয়েও দ্রুত গতিতে উড়তে পারে, যা স্টেল ফাইটার জেটের জন্য অত্যন্ত জরুরি। আর রাশিয়া শুধু ইঞ্জিন বিক্রি করতে চায় না, তারা সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার, প্রযুক্তি হস্তান্তর বা যৌথ উৎপাদনের কথাও বলছে, যাতে ভারত এই ইঞ্জিন ভারতেই তৈরি করতে পারে। আর এই প্রস্তাবটা যদি বাস্তবায়িত হয় তবে ভারতের প্রতিরক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। অর্থাৎ ভারত দীর্ঘদিন ধরে নিজস্ব কাবেরী প্রজেক্ট নিয়ে কাজ করলেও ফাইটার জেটের জন্য প্রয়োজনীয় থ্রাস্ট দিতে সমস্যা হচ্ছিল। রাশিয়া এই প্রযুক্তির সাহায্যে ভারতের DRDO এবং GTRE জেট ইঞ্জিন তৈরির জটিল বিজ্ঞানটি খুব সহজেই আয়ত্ত করতে পারবে। আর ইঞ্জিনের অভাব দূর হলে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার জেট এমকার কাজ কয়েক বছরও এগিয়ে যাবে। এছাড়াও ভারতের বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যা কমে যাচ্ছে। রাশিয়া জানিয়েছে এমকা তৈরি হতে যতদিন সময় লাগবে ততদিন ভারতেই Su-57E স্টেল ফাইটার জেট তৈরি করে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পারবে, যা ভারতকে আকাশের একচ্ছত্র সম্রাট বানিয়ে দেবে। আর রাশিয়ার এই পদক্ষেপ ভারতের দুই প্রধান প্রতিবেশী এবং শত্রু দেশ অর্থাৎ চীন ও পাকিস্তানের জন্য এক বিরাট ভূ রাজনৈতিক ও সামরিক ধাক্কা। আসলে চীন বর্তমানে তাদের J-20 স্টেল ফাইটার জেট নিয়ে খুব অহংকার করে, কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে চীনের ফাইটার জেটের ইঞ্জিন প্রযুক্তির চেয়ে রাশিয়ার ইঞ্জিন প্রযুক্তি অনেক বেশি নির্ভরযোগ্য এবং শক্তিশালী। আর ভারত যদি প্রোডাক্ট 177S প্রযুক্তিতে তৈরি এমকা এবং রাশিয়ার Su-57E হাতে পেয়ে যায়, তবে লাদাখ বা অরুণাচল সীমান্তে চীনের বিমান বাহিনীর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে। তাছাড়াও রাশিয়া চীনের সবচেয়ে বড় কৌশলগত বন্ধু হওয়া সত্ত্বেও ভারতকে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দেওয়াটা বেজিং এর জন্য এক মস্ত বড় কূটনৈতিক পরাজয়। আর পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এমনিতেই শোচনীয়, তার উপর তাদের বিমান বাহিনী মূলত চতুর্থ প্রজন্মের বা 4.5 প্রজন্মের, যেমন F-16 বা JF-17 বিমানের ওপরই তারা কার্যত নির্ভরশীল। আর ভারতের কাছে পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার চলে আসলে পাকিস্তান আকাশ যুদ্ধে ভারতের ধারে কাছেও টিকতে পারবে না। তারা ভারতের এই বিমানগুলোকে র্যাডারে ধরতে পারবে না, যার ফলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অকেজ
অকেজো হয়ে পড়বে। আর এত সুযোগ থাকা সত্ত্বেও এখানে ভারতের আভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতির কিছুটা জটিল বা ভুল রাজনীতি এবং নেতিবাচক প্রভাবও আলোচনা করা প্রয়োজন। অর্থাৎ ভারত বর্তমানে আমেরিকার তৈরি GE-A414 ইঞ্জিন ব্যবহার করার জন্য আলোচনা চালাচ্ছে। আর এখন যদি ভারত আমেরিকার প্রস্তাব ছেড়ে রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে, তবে আমেরিকা ভারতের ওপর কাটসার মতন অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করতে পারে। আর পশ্চিমাদের সাথে ভারতের এই সম্পর্কে টানাপোড়েন ভারতের আন্তর্জাতিক বাণিজ্যেও ভুল প্রভাব ফেলে দিতে পারে। এছাড়াও ভারতের একটা বড় রাজনৈতিক ও কৌশলগত অংশ মনে করে রাশিয়ার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অতীতে ভারতের বহু প্রজেক্টকে পিছিয়ে দিয়েছে। যেমন অতীতে ভারতের FGFA প্রজেক্ট থেকে বেরিয়ে আসা, পুনরায় রাশিয়ার ওপর সম্পূর্ণ ভরসা করা কোনো ভুল রাজনৈতিক সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে দেশের ভেতরেই নীতিগত দ্বন্দ্ব রয়েছে। আর যদি বিদেশি ইঞ্জিন সরাসরি তৈরি করা শুরু হয়, তবে ভারতের নিজস্ব সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ইঞ্জিন, যেমন কাবেরী ইঞ্জিনের আধুনিক সংস্করণ তৈরির গবেষণা কার্যত ধামাচাপা পড়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে ভারতের মেক ইন ইন্ডিয়া স্বপ্নের জন্য এক ধরনের ভুল রাজনৈতিক বা কৌশলগত ক্ষতি হতে পারে। আর এখানে রাশিয়ার কিন্তু নিজস্ব স্বার্থও রয়েছে। আসলে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। রাশিয়া তার প্রতিরক্ষা শিল্পের চাকা সচল রাখতে এবং বিশ্ববাজারে নিজের আধিপত্য ধরে রাখতে ভারতের মতন একটি বড় এবং বিশ্বস্ত বাজার চায়। তারা জানে ভারত যদি আমেরিকার বা ফ্রান্সের প্রযুক্তির দিকে পুরোপুরি চলে যায়, তবে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবসা বড় ধাক্কা খাবে। তাই তারা প্রতিযোগিতায় টিকে থাকতে ভারতকে এই অত্যাধুনিক ইঞ্জিনের যৌথ উৎপাদনের লোভনীয় অফার দিচ্ছে। আর রাশিয়ার এই প্রোডাক্ট 177S ইঞ্জিন এবং Su-57E ফাইটার জেটের অফারটি ভারতের প্রতিরক্ষা খাতের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ। তবে ভারতকে খুব সাবধানে কূটনৈতিক চাল চালতে হবে, যাতে একদিকে রাশিয়ার প্রযুক্তিও হাতছাড়া না হয়, আবার অন্যদিকে আমেরিকার সাথে সম্পর্কের সমীকরণও যেন নষ্ট না হয়। আপনাদের কি মনে হয়, ভারতের কি রাশিয়ার এই মেগা অফারটি গ্রহণ করা উচিত, নাকি আমেরিকার ইঞ্জিনের ভরসায় থাকা উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিফেন্সের এমন সব পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।